রানিং স্টাফদের কর্মবিরতিতে সারা দেশে বন্ধ ট্রেন চলাচল। রাজশাহী স্টেশনে বিক্ষুব্ধ যাত্রীদের ভাঙচুর, সীমাহীন দুর্ভোগ। মানুষ এখন শত শত লোক, হাজার হাজার লোক ট্রেন ভোগান্তির মধ্যে পড়ে গেছে। যেহেতু এরা কর্মবিরতি দিবে, তাহলে এরা টিকিট বিক্রি করলো কেন? হঠাৎ মেতে বলে আমরা এখন ভোগান্তি পড়ে গেছি। এখন আমাদের জরুরি কাজ আছে, টাকা কি করতে পারি এখন এই মুহূর্তে আমরা কোথায় যাব? খুলনা বিভাগে চলছে ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের ধর্মঘট। 16 জেলায় জ্বালানি তেল পরিবহন বন্ধ, সংকটের শঙ্কা দেখা দিয়েছে। হঠাৎ করে এটা করা ঠিক হয়নি। এটা মানুষের একটা প্রচন্ড ভোগান্তি। কত সময় থাকবে এটা শিওর না, দুপুর পর্যন্ত যেতে পারে, নাও যেতে পারে। তেল শেষ হয়ে গেলে আমাদের বন্ধ। লালমনিরহাটে সোনালী ব্যাংকের শাখায় সুড়ঙ্গ খুঁড়ে ডাকাতির চেষ্টা, থানায় কর্তৃপক্ষের জিডি, 2 সদস্যের তদন্ত কমিটি গঠন। আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ সারা দেশে। নুসরাত বৃষ্টি আপনাদের সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন, যেমনটি প্রথম শিরোনামে জানালাম। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সারা দেশেই কর্মবিরতি পালন করছেন রেলওয়ের রানিং স্টাফরা। এতে মধ্যরাত থেকেই সারা দেশে ট্রেন চলাচল বন্ধ। রানিং স্টাফদের আন্দোলনের কারণে সকাল থেকে ট্রেন ছাড়ে রংপুর থেকে। এতে স্টেশনগুলোতে শত শত যাত্রী এসে ফিরে যাচ্ছেন এবং যাত্রী বাতিলের কারণেই চরম ভোগান্তিতে পড়েছেন তারা। বাধ্য হয়ে অফিসের গন্তব্যে ভেঙে ভেঙে যেতে হয়েছে তাদের। সবচেয়ে বেশি বিপাকে পড়েছে দূরের যাত্রীরা। চট্টগ্রাম থেকেও কোনো ট্রেন ছাড়েনি। সকল ট্রেনের যাত্রা বাতিল করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। কখন নাগাদ ট্রেন চলাচল শুরু হতে পারে সে ব্যাপারে যাত্রীদের কিছুই জানানো হয়নি। আর উপায়ন্তর না দেখে অনেকেই ভিন্ন উপায়ে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন। মূল বেতনের সাথে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন দেয়া, আনুতোষিক সুবিধা সহ অন্যান্য দাবি পূরণ না হওয়ায় সোমবার রাত 12টা থেকেই রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি শুরু হয়। আজকের বেলায় তো আমরা এটা দেখলাম যে কিছুই হয় নাই। মানুষ এখন শত শত লোক, হাজার হাজার লোক ট্রেন ভোগান্তির মধ্যে পড়ে গেছে। আর যারা এই কাজের জন্য দায়ী, এই দেশটাকে এই রেলওয়ে প্রকল্পটা নতুন করে সাজাতে হবে। এই শীতের রাত্রের মধ্যে আমরা এই 50 জন মানুষ এই প্ল্যাটফর্মের মধ্যে বসে রয়েছে, আমাদের দুর্ভোগের শেষ নাই। গতকালও বলছে যে ট্রেন ঠিক থাকবে, কোনো চলাচল সমস্যা নাই। হঠাৎ মেতে বলে আমরা এখন ভোগান্তি পড়ে গেছি। এখন আমাদের জরুরি কাজ আছে, টাকা কি করতে পারি এখন এই মুহূর্তে আমরা কোথায় যাব? ট্রেন না পেয়ে রাজশাহী স্টেশনে ভাঙচুর করেছে বিক্ষুব্ধ যাত্রীরা। সকাল 7টা থেকে 8টা পর্যন্ত বিক্ষোভ ভাঙচুর চলে। ক্ষুব্ধ যাত্রীরা ট্রেনের টিকিট পরীক্ষক বা টিটিএদের একটি কক্ষের চেয়ার টেবিল ভাঙচুর করেন। এছাড়াও রেলের এক কর্মচারীকেও মারধর করা হয়। যাত্রীরা রেলওয়ের 2 জন স্টাফকে আটকে রাখে। তাদের অভিযোগ, রেল কর্তৃপক্ষ আগে থেকেই জানতো রানিং স্টাফদের এই কর্মসূচির কথা, তারপরও টিকিট বিক্রি করেছে তারা। হঠাৎ করে ট্রেন চলাচল বন্ধে বিপাকে সাধারণ মানুষ, অফিসগামী যাত্রীরা। দাবি আদায়ে যাত্রী বা সাধারণ নাগরিকদের জিম্মি করার প্রতিবাদ জানান। পরে সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি শান্ত করে। সিলেট থেকেও কোনো ট্রেন ছেড়ে যায়নি। শিডিউল বিপর্যয়ে পড়েছে মোট 6টি ট্রেন। যাত্রীরা বলছেন কোনো ঘোষণা ছাড়া এ ধরনের কর্মসূচি অগ্রহণযোগ্য। আলোচনা সাপেক্ষে দ্রুত এই সংকট নিরসনের দাবি জানিয়েছেন তারা। তবে যাত্রীদের টিকিটের টাকা ফেরত দেয়া শুরু হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। আমরা এই মুহূর্তে রাজশাহীতে যাব। আমাদের সহকর্মী তারেক মাহমুদ সেখানে আছেন। তারেক, যাত্রীরা কিভাবে গন্তব্যে যাচ্ছেন একটু জানাবেন। সকাল 7টা থেকে 8টা পর্যন্ত তো যাত্রীরা বিক্ষুব্ধ হয়ে ভাঙচুরও করে, আবার বাসও নামানো হয়েছে বিকল্প হিসেবে। বাসে ভিড় কেমন দেখছেন জানাবেন। বৃষ্টি, আমি এখন ঢাকা বাস স্ট্যান্ডে রয়েছি এবং আমার পেছনে যদি একটু দেখাই, এখন পর্যন্ত কিন্তু বাসে যাত্রীরা যে অতিরিক্ত চাপ সেটি কিন্তু সকালে ছিল এবং এখন কিছুটা কম। তবে যাত্রীরা কিন্তু অনেকে আসছেন, কারণ ট্রেন যেহেতু চলছে না, এখন শেষ ভরসা কিন্তু বাস। সে কারণে সকাল থেকে ঢাকা বাস স্ট্যান্ডে যাত্রীদের ভিড় ছিল। যারা ট্রেনে যাওয়ার কথা তারা না গিয়ে কিন্তু বাসে এসেছেন এবং এখানে সারিবদ্ধভাবে যে বাসগুলো থাকার কথা সেগুলো ছিল এবং এখনও কিন্তু রয়েছে। এবং
সকাল থেকে আমি যতটুকু দেখছি যে ঢাকা বাস স্ট্যান্ডে যারা ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু যাবেন তারা এসে এখন পর্যন্ত যাচ্ছেন। এবং একটু আগেই বাস স্ট্যান্ডের যারা দায়িত্বরত রয়েছে তাদের সাথে আমি কথা বলেছি, তারা যেমনটি বলেছে যে অতিরিক্ত যে চাপ সেটি বাসে কিন্তু এখন রয়েছে এবং বাসের যে টিকিটের যে সংকট সেটি কিছুটা দেখা দিয়েছে এবং বাসে যে অতিরিক্ত যে যাত্রী যে সেবা সেটি কিন্তু যাচ্ছে। এবং সেই সাথে সাথে রাজশাহী রেল স্টেশনে যারা টিকিট কেটেছিলেন বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য গন্তব্যস্থলে তারা কিন্তু এখন পর্যন্ত যেতে পারেনি এবং যারা টিকিট কেটেছিলেন তাদের টিকিট ফেরত দেওয়া হয়েছে। অতিরিক্ত যে চাপ সেটি বাস স্ট্যান্ডে পড়েছে। বৃষ্টি শুনছিলাম, অনেক ধন্যবাদ তারেক। অধিকার ফিরে না পাওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে রেলওয়ে রানিং স্টাফরা। তারা বলছেন মূল বেতনের সাথে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন এবং আনুতোষিক সুবিধা দেওয়ার দাবিতেই তাদের দীর্ঘদিনের আন্দোলন। দৈনিক ৮ ঘন্টার বেশি কাজ করলে বাড়তি অর্থ পেতেন, এছাড়া অবসরের পর বেসিকের সাথে এর ৭৫% অর্থ যোগ করে অবসরকালীন হিসাব হতো। তবে ২০২১ সালে এই সুবিধা সীমিত করে অর্থ মন্ত্রণালয়। ওই সময়ের পরে নতুন করে নিয়োগ পাওয়া কর্মীরা পুরনোদের চেয়ে আরও কম সুবিধা পাবেন বলে সরকার সিদ্ধান্ত নেয়। এরপর থেকে নতুন পুরনো রানিং স্টাফরা ব্রিটিশ আমল থেকে চালু এই সুবিধা পুরোপুরি ফিরিয়ে আনার দাবিতেই আন্দোলন করছেন। আমরা একটা মিনিটের জন্য কর্মবিরতি যেতে চাই নাই, আমাদেরকে অর্থ মন্ত্রণালয় এই কর্মবিরতিতে বাধ্য করছে। আমরা নতুন কোনো দাবি নিয়ে যাচ্ছি না, আমরা শুধুমাত্র ১৬০ বছরের যে আইন সঙ্গত অধিকারটা এটা আমরা বহাল রাখতে চাচ্ছি। আমি আশা করি অতি সত্বর রেলপথ মন্ত্রণালয় পূর্বের ন্যায় যে সব সুযোগ সুবিধা আছে সেটা বহাল রেখে একটা পরিপত্র জারি করা সহজ বিষয়। সংগঠনের এক নেতাকে গ্রেফতারের প্রতিবাদে আধাবেলা কর্মবিরতি পালন করছে খুলনা বিভাগ ট্যাঙ্ক লরি শ্রমিকরা। ইউনিয়ন নেতাকে মুক্তি না দেওয়া পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও এসেছে। আর পাম্প মালিকরা জানিয়েছেন তেল সরবরাহ বন্ধ থাকলে এই সংকট চরম আকার ধারণ করতে পারে। বিএনপির অফিস ভাঙচুরের ঘটনায় ৫ আগস্টের পর একটি মামলা দায়ের হয়। এই মামলায় সোমবার বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমকে গ্রেফতার করা হয়েছে। আমরা যদি সময় মতন তেল না পাই তা আমরা যে আছে বিভিন্ন সার্ভিসে যে যা কাজ করি তা আমরা কীভাবে যাবো, সেখানে পৌঁছাবো কী করি? হঠাৎ করে এটা করা ঠিক হয়নি। এটা মানুষের একটা প্রচণ্ড ভোগান্তি। কত সময় থাকবে এটা শিওর না, দুপুর পর্যন্ত যেতে পারে নাও যেতে পারে। তেল শেষ হয়ে গেলে আমাদের বন্ধ, পর তেল না আসা পর্যন্ত তেল বিক্রি করতে পারবো না। লালমনিরহাটের সোনালী ব্যাংকের শাখায় সুড়ঙ্গ খুঁড়ে ডাকাতির চেষ্টা হয়েছে। এ ঘটনায় একটি জিডি করেছে ব্যাংক কর্তৃপক্ষ। 2 সদস্যের তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। ব্যাংকের পাশে খোঁড়া হচ্ছিল সুড়ঙ্গ, সেই খোঁড়াখুড়ি নিয়েই তোলপাড় শহর। লালমনিরহাট সদরের সোনালী ব্যাংক শাখার নৈশপ্রহরীর দাবি, ব্যাংকের ভেতরে পাহারায় ছিলেন তিনি। মধ্যরাতে পেছনের একটি কক্ষ থেকে শব্দ শুনে এগিয়ে এলে মেঝেতে গর্ত দেখতে পান। চিৎকার শুরু করেন তিনি। এ সময় পালিয়ে যায় দুর্বৃত্তরা। চোর বা ডাকাতের সন্ধানে তল্লাশি শুরু করে স্থানীয়রা, কিন্তু কারো খোঁজ মেলেনি। বাইরে যা দেখি ওই জগ ওই গর্তর মধ্যে আছে, তারপরে করার এবং সলুং করার একটা অস্ত্র, অনেক ড্রিল মেশিন আছে। আমাদের এই ব্যাংক থেকে কিছু ভাউচার বাইর করিয়ে মানে বাইরে রাখছে। তাদের দেখি নাই কি উদ্দেশ্যে এখানে আসছে, তা আমার যেখানে দেখতেছি আমি অবশ্যই তারা ব্যাংক ডাকাতির উদ্দেশ্যে এখানে আসছে। এইভাবে সুড়ঙ্গ করে ব্যাংক ডাকাতি হয় একদম টিভিতে দেখছিলাম বগুড়া কোথায় যে ডাকাতি হলে, সেটা বড় বড় শহরে এইটাই জানতাম, কিন্তু এই মফস্বলে গ্রামের ব্যাংকে এই ডাকাতি হবে এটা প্রথম দেখলাম। রাতেই ঘটনাস্থলে যায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পুলিশ জানায় ব্যাংকের পেছন থেকে সুড়ঙ্গ কেটে ভেতরে রেকর্ড রুম পর্যন্ত যেতে পেরেছে দুর্বৃত্তরা, তবে ভল্টে পৌঁছাতে পারেনি। অজ্ঞাতনামা চোরেরা পিছনের দেওয়াল কেটে ব্যাংকে চুরির চেষ্টা করেছেন, কিন্তু কোনো টাকা পয়সা চুরি হয় নাই, তাদের কোনো মালামাল খোয়া যায় না। নগদ টাকা বা অন্য কিছু খোয়া যায়নি বলে দাবি ব্যাংক কর্তৃপক্ষের। এ ঘটনায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
তদন্ত উদ্ঘাটন করার পর দেখা গেল যে ওরা নাই, ওরা পালিয়ে গেছে, এতটুকুই। আর আমাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আমাদের ডিজিএম স্যার আসছিলেন, জিএম স্যার আসছিলেন, ওনারা দেখছেন, ওনারা পর্যবেক্ষণ করছেন, কোনো সমস্যা নেই। থানায় অভিযোগ হয়েছে। সুড়ঙ্গ রহস্যের কারণ উদ্ঘাটনে 2 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে সোনালী ব্যাংক। সাবরিনা লিজা, যমুনা নিউজ। এই ব্যাপারে আরো বিস্তারিত জানাবেন সহকর্মী আনিসুর রহমান। আনিস, ঘটনার তদন্ত প্রক্রিয়া কতদূর এগুলো একটু জানাবেন। বৃষ্টি, আমি কিন্তু এখন রয়েছে যেই সোনালী ব্যাংকের গতকাল চুরির যে ঘটনার চেষ্টা চলছিল ওই ব্যাংকের সামনে। আর আমি সকাল থেকে এখানে আছি, আসলে সকাল থেকে দেখতেছি আসলে লোকজন দেখার জন্য আসতেছেন, অনেকে আসছেন। আর আপনি যেটি বললেন যে তদন্ত কমিটির 2 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কুড়িগ্রাম জোনাল অফিস, সোনালী ব্যাংক কুড়িগ্রাম জোনাল অফিসের এজিএম শাহিন আক্তার ভূঁইয়া এবং আর এক সহকারী প্রিন্সিপাল অফিসার শাহিন ইসলামকে 2 জনকে তদন্ত কমিটি করা হয়েছে। তারা এখনো কাজ শুরু করেননি। আমি তাদের সঙ্গে কথা বলছি, তারা বলেছেন যে হয়তো আর কিছুক্ষণ পরেই তারা আসবেন এবং তাদের তদন্ত কাজ শুরু করবেন। তদন্ত রিপোর্ট তারা আর দ্রুত সময়ের মধ্যে দিবেন বলে আমাকে জানিয়েছেন। আর এদিকে আমি এই ব্যাংকের যে কর্তৃপক্ষ তাদের সঙ্গে কথা বলছি, তারা যদি জানিয়েছেন এ বিষয়ে তারা লালমনিরহাট সদর থানায় একটি সাধারণ জিডি করেছেন এই চুরির চেষ্টার ঘটনায়। আর এইটি নিয়ে কিন্তু আমাদের লালমনিরহাট জেলায় বড়বড়ি এলাকায় কিন্তু ব্যাপক আলোচনার শুরু হয়েছে। আসলে এইসব মফস্বল এলাকায় এরকম চুরির ব্যাংকের যে চুরির ঘটনা এরকম কখনো ঘটেনি। আর এখানে যেটি আমরা দেখলাম যে আসলে যে গর্তটি করা হয়েছে সেখানে থেকে স্টোর রুম পর্যন্ত তারা কিছু কাগজপত্র হাতিয়েছেন। এখানকার যে নৈশ পুরোহিত ছিল আর সে এটা টের পাওয়ার কারণে কিন্তু পরে তারা আর নরসিংদীতে ঘরে ঢুকে এক কিশোরীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সদর উপজেলার শেখেরচর বাবুরহাট বাজারে গতরাতে মেয়েটি খুন হয়। পুলিশ ও নিহতের স্বজনরা জানিয়েছে বাড়ির পাশে নিজের চা দোকান বন্ধ করে রাত 10:30টার দিকে বাড়ি ফিরেন গৃহকর্তা মোফাজ্জল হোসেন। ঘরে ঢুকে স্ত্রী ও সন্তানকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করেন। ঘটনাস্থল থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয় মেয়ে সুমন আক্তার তিথিকে। গুরুতর জখম কিশোরীর মা আসমা বেগম। ঘটনাস্থল থেকে প্রতিবন্ধী শিশু সন্তানকে অক্ষত অবস্থায় পাওয়া গেছে এবং নিহত তিথি স্থানীয় মাদ্রাসার 4র্থ শ্রেণীর ছাত্রী। হত্যার কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। সময়ের সাথে শহরের মানুষের জীবনযাত্রার মান বেড়েছে, তবে ভাগ্যের পরিবর্তন হয়নি অধিকাংশ চরের বাসিন্দাদের। বন্যা, খরা, নদী ভাঙনের মতো প্রাকৃতিক দুর্যোগের সাথে যুদ্ধ করেই তাদের বেঁচে থাকা। তার উপর কর্মসংস্থান, স্বাস্থ্য, শিক্ষা কিংবা যোগাযোগ কোনোটিতেই কাঙ্ক্ষিত উন্নয়নের ছোঁয়া লাগেনি। পিছিয়ে পড়া জনপদের মানুষের জীবনমান উন্নয়নে আলাদা মন্ত্রণালয় গঠনের দাবি সচেতন মহলের। মাইলের পর মাইল ধুধু বালুচর, সেই প্রান্তর ধরে ঊর্ধ্বশ্বাসে ছুটেছে হাজারো মানুষ। কৃষিপণ্য আর প্রয়োজনীয় মালামাল নিয়ে এই যাত্রা হাটের পথে। কুড়িগ্রাম সদরের যাত্রাপুর হাট সপ্তাহে কেবল 2 দিনই বসে, তাই আশেপাশের চরাঞ্চলের মানুষের তারা থাকে সময় মতো সেই বাজার ধরতে। চরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা মূলত নৌ নির্ভর। তিস্তা, ব্রহ্মপুত্র, ধরলা সহ 16টি নদ নদী বয়ে চলেছে উত্তরের এই জেলা দিয়ে। 5 শতাধিক চরে প্রায় 10 লাখ মানুষের বসবাস, যা জেলার মোট জনসংখ্যার 1/3 বেশি। শিল্প কারখানা গড়ে না ওঠায় এই অঞ্চলের মানুষের জীবিকা কৃষি নির্ভর। মাঠে কাজ না থাকলে রাজধানী সহ বিভিন্ন জেলায় ছুটতে হয় দারিদ্র্যপীড়িত মানুষকে। তোর মধ্যে হাট বাজার নাই, হাট বাজার নেই, যাত্রা আসা লাগবে, 6 কিলো রাস্তা আসা লাগবে, হাট মিস হওয়া দিলে আঙুর বুদ্ধি নেই, দাঁড়কে খানাবো। আমাদের চরে কোনো আয় রোজগারের কোনো রাস্তা নাই, ঠিক আছে। এখানে আমাদের কাজ করতে হলে ঢাকায় যেতে হয় বা শহরে, যে কোনো শহরে যাইতে হয়। পিছিয়ে পড়া জনপদে অন্যতম বড় সমস্যা বন্যা আর নদী ভাঙন। প্রতি বছরই প্রাকৃতিক দুর্যোগে দীর্ঘ সময় কর্মহীন থাকতে হয়, নষ্ট হয় হাজারো হেক্টর জমির ফসল। এক চর ভাঙিয়ে তো মনে করো ওখান থেকে আর এক চরে যাই, ওখান থেকে যখন ভাঙবে তখন আর এক চড়ে যাই। এটা কিন্তু আমার ধরো পেশায় হয়ে গেছে। বন্যা আসলে মনে করেন যে হয়ে যায়, আবাদ হওয়া আবাদ খেয়ে গেল, পানি ঠিক মতো দিতে পারি না, তেল সার ঠিক মতো পাই না। স্বাস্থ্যসেবাও নাজুক, মেলে না ন্যূনতম সুবিধা।
শিক্ষা খাতে কাঙ্ক্ষিত উন্নয়ন নেই জেলায়। নানামুখী সংকটে চরের 2 শতাধিক প্রাথমিক বিদ্যালয়ে চাকরিতে অনীহা শিক্ষকদের। প্রাথমিকের গণ্ডি পেরোনোর আগেই ঝরে পড়ে অর্ধেক শিক্ষার্থী। চরাঞ্চলে বাল্য বিবাহের হার 78%। বাচ্চা কাচ্চা মানুষ করা এইটাই কষ্ট। লোক নাই কে, লোক কি স্কুলই নাই। মনে করেন যে এই প্রাইমারি পাস করলে তার আঙ্গুর পোলান অবার থাক। চিকিৎসা করে পাবো গরিব মানুষ, খাওয়া দাওয়ার কষ্ট, তেল পানির কষ্ট। টাকা থাকলেও ডাক্তার দেখানোর কোনো ব্যবস্থা নেই, যাতায়াত ব্যবস্থা খুবই খারাপ। বহু সরকার গেছে আসছে, কোনো উন্নয়ন হয়নি চর এলাকায়। শীতকাল আসলে 2 একটা কম্বল দেয়, দিয়ে চলে যায়। পিছিয়ে পড়া জনপদের মানুষকে সমাজের মূল স্রোতে আনতে দরকার বিশেষ পরিকল্পনা। তাই দাবি উঠেছে চর মন্ত্রণালয় গঠনের। এই সরকার যদি চর অঞ্চলের মানুষের কথা চিন্তাধারা করে একটা মন্ত্রণালয় করতে, চর মন্ত্রণালয়, তাহলে বৈষম্য দূর হতো। গবেষণা করা দরকার কিভাবে তাদের উন্নয়নটা স্থায়ী করা যায়। যেমন পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় আছে, এরকম যদি একটি মন্ত্রণালয় করা যায়, জীবনমান উন্নয়নের জন্য একটি ভালো কোনো ব্যবস্থা করতে পারবে। সরকারি তথ্য বলছে জেলায় মোট জনসংখ্যার 70.8% মানুষের বসবাস দারিদ্র্যসীমার নিচে। চর রাজীবপুর উপজেলায় যা 80% ছুঁই ছুঁই। জাহিদ হাসান, যমুনা নিউজ। আর এই ছিল সংবাদ সারা দেশের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ। নিরাপদে থাকবেন।